নমস্কার বন্ধুরা, আমি ভারতবর্ষের নাগরিকত্ব আইন এবং ঠিক এই মুহূর্তে উদ্বাস্তুরা যে সমস্যার মুখোমুখি, যে সমস্যা নিয়ে তারা খুব চিন্তিত, এই বিষয়টা নিয়ে কয়েকটা কথা বলবো। বিষয়টা নিয়ে আমি শুধু কথা বলছি তা নয়, এই বিষয় নিয়ে নানাজন, বিভিন্ন সংগঠন তারাও কথাবার্তা বলছেন, লেখালেখি করছেন, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের ভিডিও তৈরি করে তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছেন। আর তার সাথে 4-5 দিন আগে নজিরবিহীনভাবে আনন্দবাজার প্রথম পাতায় দুটো বড় বড় রিপোর্ট করেছে। ফলে এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে আগ্রহ, বিভ্রান্তি, আশা, আকাঙ্ক্ষার এই নানান রকমের একটা অবস্থা তৈরি হয়েছে। আমি আজকের ভিডিওটা করার কথা ভাবলাম সকালবেলাতেই। আপনারা অনেকেই চেনেন মানিক ফকির, মানে মানিক মণ্ডল। তিনি অনেক দিন থেকে এই সব বিষয় নিয়ে, নাগরিকত্বের বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন, প্রচার করেন। তো তার একটা সাক্ষাৎকার, একটা ভিডিও আমি দেখছিলাম এবং সেটা দেখবার পরেই মনে হলো যে আমি একটা ভিডিও করি, যেটা মানুষের কাছে আমাদের বক্তব্যটা যাতে পৌঁছায়। মানিকবাবু আমার বহুদিনের পরিচিত। উনি একসময়ে আমাকে পাবলিক মিটিংয়ে, জনসভাতে বলতেন যে আমার এই নাগরিকত্ব আইন সম্পর্কে যেটুকু শিখেছি, আমার গুরু হচ্ছেন সুকৃতি বিশ্বাস, আমি তার বই পড়েই যতটুকু যা শিখেছি সেখান থেকেই শিখেছি, এসব বলতেন। তারপরে মাত্র একটা প্রশ্নে তার মতামতের সাথে আমার মতামত, একটা মাত্র প্রশ্নে আমাদের ভাবনা চিন্তায় পার্থক্য আছে। সেটা হতেই পারে, সেটা হতে পারে আইনের বিষয়, এইটা নিয়ে বোঝার ব্যবধান হতে পারে, চিন্তা ভাবনা ইত্যাদি। তারপরে ইংরেজিতে আইনগুলো আছে, আমি এবং আমরা ইংরেজিটা কম বুঝি, অনেকটাই কম বুঝি, আর আইনের ভাষা আরও জটিল। ফলে এই মতপার্থক্য হতে পারে, কিন্তু এই মতপার্থক্য থেকে মানে মতপার্থক্যটা একটা পয়েন্ট, এটা বুঝলাম 5-7 মাস আগে হবে, কি বছরখানেক হয়নি। আমি আমার বাড়িতে একটা মিটিং ডেকেছিলাম। সেই মিটিংয়ে মানিক ফকির এসেছিলেন, তার কয়েকজন এই সব আন্দোলনের সাথে যুক্ত কর্মী বন্ধুবান্ধব নিয়ে আমার বাড়িতে খেয়েছিলেন, আমার বাড়িতেই মিটিং হয়েছে। এরকমই আমাদের সম্পর্ক ছিল। তো সেই মিটিংয়েই বুঝলাম যে অন্য সব প্রশ্নে আমরা একমত হলাম, একটা জায়গাতে আটকে গেল। সেটা হলো এই যে K-19 যেটা হয়েছে, এই K-19-এ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ, এই 6টা সম্প্রদায় যারা 3টে দেশ থেকে এসেছেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তারা বা তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে কি হয়নি এই K-19 দিয়ে। আমার মত, আমি প্রথম থেকেই বলছি, সেদিনও বলেছিলাম যে এই 3টে দেশ থেকে আসা 6টা সম্প্রদায় K-19 পাশ হওয়ার পরে আর ভারতবর্ষে অনুপ্রবেশকারী নয়। আর অনুপ্রবেশকারী নয় তার অর্থ হলো তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করার অধিকারী। কে করবেন না সেটা তার বিষয়। আর মানিকবাবু এবং তাদের সংগঠন দামান বাংলা বা ওই যারা, তারা বলছেন না, এইটাতে তাদের এই K-19 তাদের ওই অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়নি। তারা নাগরিকত্বের দরখাস্ত করবার অধিকারী বা উপযুক্ত এটা হয়নি। তাদের যুক্তি ওই 31,313 জন তারাই নাগরিকত্বের দরখাস্ত করতে পারবেন, আর কেউ পারবেন না। তো এইটা এই ভুল বোঝাবুঝি হতেই পারে, আমি তার সঙ্গে একমত না। আমি কনফার্ম যে প্রথম থেকে যে এদের এরা অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে। তা সে যা হোক, এই একটা প্রশ্নে মতপার্থক্য ছাড়া তাদের সাথে আমাদের আর কোনো মতপার্থক্য নেই। আমরা যদিও মনে করেছি যে এই আইনে K-19 অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে, কিন্তু এই আইনের দরখাস্ত করলেও বাঙালি উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে না, এবং এটা একমত। মানিক ফকিরবাবুরাও তাই মনে করেন যে নাগরিকত্ব এই আইনে হবে না। তো যা হোক, তারপরে দীর্ঘ সময় চলে গেছে। তার মধ্যে আরও একটা মিটিং আমরা ডেকেছিলাম, আমাদের এই মসলন্দপুরে আম্বেদকর স্কুলে হয়েছিল, সেখানেও মানিকবাবু এসেছিলেন। কথা হয়েছে, মতপার্থক্য আছে, কিন্তু তারপর হঠাৎ কি হলো জানি না, মানে নানান প্রশ্নে হতেই পারে মতপার্থক্য, ঝগড়াঝাটি হতেও পারে, কিন্তু উনি ওনার ওই যে সবাইকে গালাগালি করার একটা অভ্যাস, তো আমাকেও খুব বিশ্রী ভাষাতে গালাগালি করেন। তারপরে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেও গালাগালিগুলো আমাকে পাঠিয়ে দিলেন। তো যা হোক, তারপরে কিছু ডেভেলপমেন্ট হয়েছে। তারপরের ডেভেলপমেন্ট হলো যে আজকে ওদের ওই ভিডিওটা দেখে মনে হলো যে আজকে তারা বোধহয় বিশ্বাস করছেন যে উদ্বাস্তুরা এবার নাগরিকত্বের জন্যে দরখাস্ত করতে পারবে। মানে যেটুকু ঘোষণা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসাররা করেছেন, আনন্দবাজারে রিপোর্ট হয়েছে, কি পোর্টাল ইত্যাদি ইত্যাদি তৈরি হচ্ছে বলে মানিকবাবুরাই বললেন, তাতে তারা আবেদন করতে পারবে, এইটা মনে হয় তারা বুঝে গেছেন। আর এই যে আবেদন করতে পারবেন, এইটা যদি আজকে বুঝে থাকেন, আমার সাথে আলোচনায় যদি তখন ডিফার করেছেন, হতেই পারে। তারপরে এই ঘটনা পরম্পরায় যদি তাদের আজকে মনে হয়ে থাকে যে না, তাদের এই প্রশ্নটা বুঝবার ক্ষেত্রে ভুল ছিল, তাতে বলতে অসুবিধাটা কোথায়? এটা ঘোষণা করতে অসুবিধা কি? আসলে এইটাকে ঢাকবার জন্যে তিনি এত আজে বাজে কথা বলছেন, সেটা আর বলার নয়। তো আমি এই জন্যে বলছি যে মানিকবাবু, আপনি কদিন আগেও বলেছেন যে এই প্রশ্নে যদি সুকৃতিবাবু আমার প্রশ্নের জবাব দিতে পারেন যে এদের অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে, তাহলে আবার ওনাকে আমি গুরু বলে মানব, ইত্যাদি ইত্যাদি। তা আপনার গুরু বলে মানতে হবে না। আপনি যদি সত্যি বুঝে থাকেন যে এইসব হিন্দু বৌদ্ধ যারা ছিলেন তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে K-19 দিয়ে, তাহলে সেটা স্বীকার করুন, স্বীকার করে আসুন যে আগামী দিনের যে আন্দোলন কাজটা আমরা একসাথে করি। এই ভুল বোঝাবুঝি, আইনের ব্যাখ্যা, এটা গোলমাল হতেই পারে। তো এইটি হচ্ছে একটা বিষয়, কারণ আমাদের তো কারোর সাথে অন্য কোনো ঝগড়া, কোনো স্বার্থের দ্বন্দ্ব নেই। তো এটা আপনারা একবার ভাবুন। এইটি হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি আপনাকে বলি, যেটা এই ভিডিওটাতে আপনি বলেছেন যে ভুলটা করেছেন বলে আমার মনে হচ্ছে, আপনি ভাববেন এবং কনস্টিটিউশন, আমাদের দেশের সংবিধান ধরে একটু মিলিয়ে নেবেন যে আপনার ভুল হচ্ছে না আমি যেটা বলছি সেটা আপনার মানতে অসুবিধা কী আছে। এই ভুলটা আপনি করছেন তা না। কদিন আগে ওই জেপ চ্যানেলে আপনি ইন্টারভিউ দিয়েছেন, ওই একই চ্যানেলে আমাদের ডাক্তার আশিস ঠাকুরও একটা
সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানেও কিন্তু তিনি ওই একই ভুল করেছেন। সেই ভুলটা হলো সংবিধানের 6 ধারা নিয়ে ব্যাখ্যা। আপনি এই যে ভিডিওটা, সেটাতে বলছেন যে 6-এর এ ধারা, আসলে 6-এর এ ধারা কিন্তু আলাদা করে কোনো ইন্ডিপেন্ডেন্ট বিষয় নয়। 6-এর এ ধারাতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা তার মা বাবা বা তার ঠাকুরদা ঠাকুরমা ওই 1935 সালের যে ভারত শাসন আইনে বর্ণিত ভারতবর্ষ, তার মানে অবিভক্ত ভারতবর্ষে যদি জন্মগ্রহণ করে থাকেন, তারা যদি পাকিস্তান ভাগ হওয়ার পর পাকিস্তান এলাকা থেকে ভারতে এসে থাকেন, 1948 সালের 19শে জুলাইয়ের আগে যদি এসে থাকেন, ওই লোকগুলি, ওই যিনি জন্মগ্রহণ করেছেন অবিভক্ত ভারতে, বা তার মা বাবা জন্মগ্রহণ করেছেন, বা তার ঠাকুরদা ঠাকুরমা জন্মগ্রহণ করেছেন, মানে ইন্ডিয়ান অরিজিন, তারা যদি 1948 সালের 19শে জুলাইয়ের আগে ভারতে এসে থাকেন, তাহলে তারা নাগরিক। আর ওই লোকগুলি যদি 1948 সালের 19শে জুলাইয়ের পরে ভারতে এসে থাকেন, তাহলে তাদের আবেদন করে নাগরিকত্ব অর্জন করতে হবে। এইটাই হচ্ছে 6 ধারা। 6-এর এ বি মিলিয়ে এইটাই বলা হয়েছে। আপনারা এটা দেখে নেন, 6-এর এ পরে 6-এর এ ধারাটা যেখানে শেষ হয়েছে, দেখবেন ওখানে অ্যান্ড বলে একটা শব্দ আছে, মানে ওই ভারতে জন্মগ্রহণ করার শর্ত, মানে ইন্ডিয়ান অরিজিন হওয়ার শর্ত, প্লাস তার সাথে তারা যদি 19শে জুলাইয়ের আগে এসে থাকেন, এইটা একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি ভারতে, মানে ইন্ডিয়ান অরিজিন যদি 1948 সালের পরে এসে থাকে, তাহলে তাদের দরখাস্ত করে নাগরিকত্ব নিতে হবে। তো এই জায়গাটা একটু আপনারা পরিষ্কার করে নিন, তাহলে গোটা ব্যাপারটা বোঝার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। তারপরে আপনি কতগুলো কথা বলছেন, আপনি কথা বলছেন শরণার্থী, যে শরণার্থীরা আসলে এই, শরণার্থী না হলে এই। তা আপনি বলুন তো দেখি, এই শরণার্থী শব্দটা আপনি কোথায় পেয়েছেন? এটা তো আপনার আবিষ্কার। ভারতবর্ষের সংবিধানে, ভারতবর্ষের নাগরিকত্ব আইন, কোথাও শরণার্থী শব্দটা নেই। ফলে এই শরণার্থী শব্দটা আপনার কল্পনা, আপনি এটা বলছেন। তিব্বত, মায়ানমার, শ্রীলঙ্কা ইত্যাদি যে বিষয়গুলোর সাথে জাতিসংঘ জড়িত, সেটা এক। আর আমাদের এই যে আলোচনা, যেটাতে এই ইন্ডিয়ান অরিজিন বলছেন, দেখবেন সংবিধানেও ইন্ডিয়ান অরিজিনের জন্য, ইন্ডিয়ান অরিজিন যারা, তাদের জন্য কিছু আলাদা ব্যবস্থা আছে। ফলে এই ব্যাপারটা গুলিয়ে ফেললে খুব সমস্যা। ইল্লিগাল মাইগ্রান্ট যারা, তারা দরখাস্ত করতে পারবে না। এইবার K-19 তাদের ইল্লিগাল মাইগ্রান্ট তকমা থেকে মুক্তি দিয়েছে। প্রশ্ন হলো, এইবার তারা দরখাস্ত করার অধিকারী হয়েছেন। এবারে দরখাস্ত করার অধিকারী হয়েছেন মানে সবাই করবেন তা নয়। আর আমার ধারণা সবাই করবেন না। করবেন না এই কারণে, সেটা আপনিও আমার মতো একই কথা বলছেন এদিক ওদিক করে, সেটা হলো যে এইখানে যারা এস্টাবলিশড হয়েছেন, চাকরি করেন, ব্যবসা করেন, জমি জমা কিনেছেন, হায়ার এডুকেশানে পড়াশুনো করছেন, এই যে সব মানুষ, এই মানুষগুলি এখন আবেদন করতে গেলে তো একটা ঘটনা, যে আমি আবেদন কেন করছি? আমি আবেদন করছি ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্যে, নাগরিকত্ব পাওয়ার জন্যে। তার মানে এটা ইমপ্লাইড যে তিনি ভারতীয় নন। এইটা দরখাস্ত করা বেশ কঠিন ব্যাপার, সাহসের ব্যাপার। সাহস বললে হবে না, দুঃসাহসের ব্যাপার। কারণ দরখাস্ত করে নাগরিকত্ব পাওয়া যাবে কি যাবে না, এইটা নিশ্চিত নয়।
বরং মানিকবাবুরাও বলছেন, আমরাও বলছি যে দরখাস্ত করে নাগরিকত্ব পাওয়াটা আমি অসম্ভব না বললেও মোদী সরকারের ভাষাতেই বলি খুব ডিফিকাল্ট। মোদী সরকার যে পিছিতে বলেছে খুব ডিফিকাল্ট, কারণ তাদের ওই কয়েকটা শর্ত পূরণ করতে হবে। ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এসেছেন কিনা বা তার আশঙ্কায় এসেছেন কিনা, তার বাড়ি বাংলাদেশে ছিল তার একটা প্রমাণপত্র, ইত্যাদি ইত্যাদি, একটা কাট অফ ডেট আছে। তো এগুলো যদি যেমনভাবে জেপিসিতে বলেছে এবং আইন পড়লে যেভাবে আমরা বুঝি, যে কেউ বোঝেন, ঠিক সেইভাবে যদি রুলস তৈরি হয় তাহলে নিশ্চিতভাবে আমরা বলে দিতে পারি যে কেউ নাগরিকত্ব, কোনো বাঙালি নাগরিকত্ব পাবে না। কিন্তু এখন প্রশ্ন হলো, যেটা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে, যে কোনো শর্ত পূরণ করার লাগবে না। মানে ধরুন রুলসে বলে দিল যে কে ধর্মীয় কারণে নির্যাতিত হয়েছেন বা হননি, বা বাংলাদেশে বাড়ি ছিল কি ছিল না, ঠিকানাগুলো লিখুন, লিখে একটা এফিডেভিট তার সাথে জমা দিন। সেইটাই গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে, প্রশাসন অ্যাকসেপ্ট করবে, তার ভিত্তিতে নাগরিকত্ব দেবে। এরকম যদি করে তাহলে আমার ধারণা ওই যাদের কিছু নেই, মানে খুব দেরিতে হালি করে হালে যারা বাংলাদেশ থেকে এসেছেন, হারাবার কিছু নেই, এখন বিজেপি করেন, এরকম কিছু মানুষ দুঃসাহসী হয়ে দরখাস্ত করলেও করতে পারেন। কিন্তু দরখাস্ত করলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে কিছুই লাগবে না, দরখাস্ত করে দিলেন, তা সত্ত্বেও গভর্নমেন্টের যে পরিকাঠামো আছে, যে সিস্টেম, একটা এনকোয়ারি হবে, তার রিপোর্ট যাবে, ইত্যাদি ইত্যাদি, এবং মানে যতটা, কারণ 85 সালের পর থেকে কেউ নাগরিকত্ব পাননি, তার মানে 1-1.5 কোটি মানুষের প্রয়োজন নাগরিকত্বের। এইসব মানুষ যদি সত্যি দরখাস্ত করেন তাহলে সরকারের কোনো পরিকাঠামো নেই যে কেউ তার জীবদ্দশাতে তাদের নাগরিকত্বটা দিতে পারে। ফলে এরকম সব সমস্যার মধ্যে আমরা আছি। ফলে আমরা বলছি যে এই নাগরিকত্ব তারা পাবে না। অথচ এই নাগরিকত্বের বিষয়টা আমাদের প্রতিদিন দরকার হয়, মানে নাগরিকত্বের প্রশ্নটা মানুষের প্রতিদিন প্রয়োজন। এখন আমার এই রাজনীতি বিষয়টা ব্যাখ্যা করে আমার মনে হচ্ছে যে 4 বছর আগে রুলস করেনি, তার মানে রুলস যদি 4 বছর আগে বেরোতো তাহলে কিন্তু এই 4 বছরের মধ্যে উদ্বাস্তুরা বুঝে যেতেন, মতুয়ারা বুঝে যেতেন যে এই আইনে নাগরিকত্ব হয় না। আর এটা বুঝে গেলে এবারে 2024-এর নির্বাচনে আর ভোট পাওয়া বিজেপির পক্ষে ওয়েস্টবেঙ্গলে খুব কঠিন হতো, যে কারণে তারা কৌশলগত কারণে তারা কিন্তু এই রুলস ডিক্লেয়ার আগে করেনি। হতে পারে যে এই ইলেকশনের ঠিক আগে 2 মাস 3 মাস আগে, ইলেকশন ডিক্লেয়ার হওয়ার 15 দিন আগে তারা রুলসটা ডিক্লেয়ার করলেন এবং তার বেসিসে কিছু লোক আবেদন করলেন, এবং এই আবেদন করলে তখন তো একটা টাইম পাওয়া যাবে। গভর্নমেন্ট বলবে যে একটা কাস্ট সার্টিফিকেট পেতে 2 বছর 4 বছর লাগে, আর একটা নাগরিকত্বের মতো বিষয় 5-10 বছর তো লাগতেই পারে। ফলে ইলেকশনটা এটা পেরিয়ে গেল, গিয়ে এইবারে বিধানসভা নির্বাচনের আগে বলবে যে দেখেন, এই দেখো তোমরা দরখাস্ত করেছো, সেই দরখাস্ত আমাদের স্টেট গভর্নমেন্ট, তৃণমূল গভর্নমেন্ট, তাদের পুলিশ, তাদের প্রশাসন, তারা ব্যাপারটা নিয়ে নড়াচড়া করছে না, সময় মতো রিপোর্ট জমা দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। ফলে বিধানসভা নির্বাচনের সময় বলবে যে তোমরা আমাদের ভোট দাও, পশ্চিমবঙ্গে আমাদের ক্ষমতায় আনো, তাহলে ডাবল ইঞ্জিন সরকার যদি হয়, মানে যদি 24-এ জিততে পারে ওরা কেন্দ্রে, তাহলে এইটা করবে, না হলে তো অন্যরকম বিষয় দাঁড়াবে, যে তাহলে ডাবল ইঞ্জিন সরকার হবে, কেন্দ্রে বিজেপি, এবারে স্টেটে তোমরা বিজেপিকে আনো, তাহলে তোমাদের কাজটা খুব দ্রুত মিটে যাবে বলে বিধানসভা নির্বাচনটা এরা পার করার চেষ্টা করবে বলে আমার এরকম মনে হচ্ছে। এই চক্রান্তটা হয়ে থাকতে পারে, কিন্তু তাতেও নাগরিকত্ব হবে না। কারণ বিজেপি 1998 সালে, আপনারা একটু মনে করুন, 1998 সালে 13 মাসের সরকার হয়েছিল, লালকৃষ্ণ আদবানি তখন স্বরাষ্ট্রমন্ত্রী,
বিজেপির সরকার হয়েছিল 13 মাসের, সেই সময় লালকৃষ্ণ আদবানি ঘোষণা করেছিলেন যে ভারতে যারা বসবাস করেন তাদের 2 ধরনের কার্ড দেওয়া হবে। একটা কার্ড হবে সবুজ রঙের, আরেকটা কার্ড হবে লাল রঙের। সবুজ রঙেরটা হচ্ছে যারা এদেশের নাগরিক বলে যারা বিবেচিত হবেন, আর যারা সেটা প্রমাণ করতে পারবে না তাদের তাড়াবে না, তাদের ওই লাল কার্ড মানে একটা ওয়ার্ক পারমিট দেবে, থাকতে দেবে, কিছু অধিকার দেবে বেঁচে থাকার মতো। যেটা দেখবেন 13 তারিখে গুয়াহাটি হাইকোর্ট একটা রায় বলেছে, এগুলো সব তারা তৈরি করছে। সেই গুয়াহাটি হাইকোর্টের রায় বলেছে এইসব লোকগুলোকে থাকবার অধিকার দিতে হবে, শিক্ষার অধিকার দিতে হবে, বাসস্থানের অধিকার দিতে হবে, চিকিৎসার অধিকার দিতে হবে, এরকম কতগুলো যে ফান্ডামেন্টাল আমাদের কনস্টিটিউশনে বলেছে তার ভিত্তিতে এই অধিকারগুলো দিতে হবে, কিন্তু নাগরিক অধিকার পাবে না। আসলে এইটাই তারা 98 সাল থেকে এই প্ল্যানটা করেছে। 98 সালটা আমিও হয়তো ভুলে যেতাম, কিন্তু আমি ভুলিনি এই কারণে 98 সালের 31শে অক্টোবর আমরা কলকাতার ভারত সভা হলে এই লাল কার্ড সবুজ কার্ডের বিরুদ্ধে একটা কনভেনশন করেছিলাম। তাতে 2-3জন এমপিও উপস্থিত ছিলেন। আমরা তখন থেকে এর বিরোধিতা করি। ফলে বিজেপির এই যে বেনাগরিক হিসেবে দেশে থাকতে দেওয়া, ওই বামপন্থীরা বলবেন বা অনেকে বলে সস্তা শ্রম, নিশ্চয়ই এটা একটা তার কারণ। তো এইটা একটা বিষয় আছে, এবং এইটা নিয়ে যাতে রাজনীতিটা, সাম্প্রদায়িক রাজনীতিটার খেলা যায়, ফলে তারা সেই লক্ষ্যে আজকে পর্যন্ত তারা মুভ করছে। ফলে নাগরিকত্ব দেওয়ার তাদের ইচ্ছে নয়। ফলে আমি উদ্বাস্তু মানুষের কাছে আমাদের আবেদন যে বিজেপির পেছনে পড়ে থেকে কোনো লাভ নেই। আপনারা থাকবেন, আমার কথা তো শুনবেন না, হয়তো 10 বছর সময় নষ্ট করেছেন, আরও হয়তো করবেন 2-1 বছর, কিন্তু আলটিমেটলি আপনারা বুঝবেন যে এই সময়টা নষ্ট হয়েছে। তো এইটা না করে বরং আসুন আমরা অন্যান্য যে বিরোধী দল আছে, আসলে বিরোধী দল কংগ্রেস, সিপিএম, এইসব দলগুলো একটা যুক্তিসঙ্গত একটা স্ট্যান্ড উদ্বাস্তুদের নাগরিকত্ব সম্পর্কে ঘোষণা করেনি বলে আজকে কিন্তু এই লোকজনগুলো বিজেপির দিকে চলে গেছে। ফলে এখনও তারা দোনামোনা করছে, যদিও আমরা কথা বলছি এবং আমার মনে হচ্ছে আমরা সিপিএমের সঙ্গে কথা বলছি, আমরা বিজেপির সঙ্গেও এই কংগ্রেসের সঙ্গেও কথা বলছি মানে একবার সর্বোচ্চ নেতৃত্বের সাথে আমরা কথা বলছি এবং বলেছি। খাড়গে সাহেবের সাথেও আমাদের কথা হয়েছে, আলোচনা হয়েছে। আমরা বলছি যে আপনারা এইটাকে একটা যুক্তিসঙ্গত প্রতিশ্রুতি আপনারা উদ্বাস্তুদের সামনে দিন এবং সেইটা আপনারা পালন করুন, তাহলে এই সমস্যাটাও মিটবে এবং মানুষ বিজেপির এই যে মিথ্যে ধাপ্পার খপ্পর থেকে বেরিয়ে আসবে। তৃণমূল বলছে যে তোমরা ভোটার কার্ড, আধার কার্ড আছে, তোমরা নাগরিক, কিন্তু উদ্বাস্তুরা, আমার এটা বলার দরকার হয় না, প্রতিদিনের অভিজ্ঞতায় দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তা মানেন না। ভোটার কার্ড, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে মানেন না, উচ্চশিক্ষার ক্ষেত্রে মানেন না, কাস্ট সার্টিফিকেট ক্ষেত্রে মানেন না, পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে মানেন না, চাকরিতে একটা সিলেক্ট হলে সেইটার ডিআইবি এনকোয়ারির ক্ষেত্রে মানেন না। মানে কি হচ্ছে না, তাই হয়ে যাচ্ছে, টাকা দিতে হয়, আগে 2-500 দিতে হতো, এখন 2-4 লাখ টাকা দিতে হয়। এই হচ্ছে, হওয়ার পরেও দুশ্চিন্তা যায় না, দেওয়ার পরেও 2-4 বছর চাকরি করার পরে বিপদে পড়ছেন, এরকম লোকজনও আছে। ফলে এটা কোনো সমাধান নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না তা কিন্তু নয়, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন। আমি কেন কথা বলছি? আমি বলছি এই কারণে 2016 সালের 17ই ফেব্রুয়ারি, 16 সালের 17ই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নেয়। তাতে বলেন যে মন্ত্রিসভা এবং মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন 5 বছরের বেশি সময় ধরে এবং যাদের ভোটার কার্ড, রেশন কার্ড আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা মনে করে তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য, উপযুক্ত। এই যে যোগ্য বা উপযুক্ত, তার মানে তারা নন, তার মানে তারা নাগরিক নন, কিন্তু নাগরিকত্ব পাওয়ার যোগ্য বা উপযুক্ত, এটা তারা স্বীকার করেছেন। এই স্বীকার করার জন্যে নিশ্চয়ই আমি তাদের সাধুবাদ জানাবো। এবং তারপরে তারা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিলেন যে
স্টেট গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারকে লিখবে যে 85 সালের আগে যেমন ডিএমকে নাগরিকত্ব দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল, সেই অধিকার আবার ফিরিয়ে দেওয়া হোক। এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালের 17ই ফেব্রুয়ারি তার মন্ত্রিসভাতে নিয়েছেন এবং সেইটে উনি নবান্নে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছেন মন্ত্রিসভার সিদ্ধান্ত। 18 তারিখের আনন্দবাজারে বেরিয়েছে, আপনারা দেখুন, না হলে আমার কাছে চাইবেন, আমার কাছে পেপার কাটিং আছে। ফলে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টি গভর্নমেন্টকে বলবো যে আপনারা তো স্বীকার করছেন এবং আপনারা চান যে তারা নাগরিক হোক, নাগরিকত্ব পাক। বিজেপিকে বলছি, আপনারাও বলছেন 2014 সালের 31শে ডিসেম্বরের আগে তারা দরখাস্ত করতে পারবেন, তাদের দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে ঘোষণা করেছেন। ঘোষণা করাটা আপনাদের কৃতিত্ব তা নয়, কারণ 2003 সালে আপনারাই হিন্দুদের অনুপ্রবেশকারী বলে তকমা দিয়েছিলেন, দেখে দিয়েছিলেন। তো যাই হোক, 16 বছরের আন্দোলনের পরে আপনাদের অন্তত বোধোদয় হয়েছে, আপনারা কা 19 করে তাদের সেই জায়গা থেকে অনুপ্রবেশকারী তকমা মুক্তিটা ঘটিয়েছেন। তাহলে এখন তো চাইছেন যে তারা নাগরিক হোক, তাহলে আপনারা চাইছেন তারা নাগরিক হোক, এই তৃণমূল চাইছে নাগরিক হোক। আমি কংগ্রেস এবং সিপিএমের সাথে কথা বলে আমার যা মনে হয়েছে, আমাদের সে আলোচনা চলছে, তারাও চান নাগরিকত্ব এই মানুষগুলো পেয়ে যাক। তাহলে অসুবিধা কোথায়? তাহলে তো অসুবিধা হওয়ার কথা নয়। এই যে সর্বদলীয় একটা বৈঠক করে এই সমস্যার মেটাবার জন্য এর আগেও দাবি উঠেছে, পার্লামেন্টেও উঠেছে। সিপিএমের শ্যামল চক্রবর্তী পার্লামেন্টে এই দাবি করেছিলেন। সিপিএমের বাসুদেব আচারিয়া আমাদের সাথে কথা বলার পরে তিনি এমনকি এটাও বলেছিলেন, আমরা যখন যন্ত্রমন্ত্রের অনশন করছিলাম সেখানে তিনি এসেছিলেন, এসে বলেছিলেন দরকারে আমি প্রাইভেট মেম্বার্স বিল আনবো যাতে এই লোকগুলো নাগরিকত্ব পান। বৃন্দা করার 4 দিনই আমাদের সাথে বসেছিলেন ওই ধর্ণা মঞ্চে এবং তিনি প্রধানমন্ত্রীকে গিয়ে বলেছিলেন যে এরা এখানে বসে আছেন, আপনি একটা ব্যবস্থা নিন। এবং এইভাবে প্রধানমন্ত্রী তার দপ্তরের কি নারায়ণ স্বামী একজন মন্ত্রীকে পাঠিয়েছিলেন আমাদের ধর্ণা মঞ্চে, 40 মিনিট মন্ত্রী এসে আমাদের ধর্ণা মঞ্চে বসেছিলেন। রামবিলাস পাসওয়ান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে 4র্থ দিনে অনশনের বৈঠকের ব্যবস্থা করেছিলেন। ফলে সব পার্টি এটা চাইছেন, তাহলে হচ্ছে না কেন? যে কারণে আমরা বলছি যে এই যাই হোক, এর মধ্যে আমার ধারণা বিজেপি বাদে আর সবাই চায় নাগরিকত্বটা হোক। রাজনীতির নানা বাধ্যবাধকতায় নানান রকমের কথা বলছেন ঠিকই, কিন্তু বিজেপি সম্পর্কে আমার মূল্যায়ন তারা চায় না। তারা চান না বাঙালি উদ্বাস্তুরা এখানে সুখে শান্তিতে থাকুক। ফলে তারা বাদে আর যারা আছেন, বিশেষ করে এই যে এখন আবার ইন্ডিয়া জোট, আমাদের মনে হচ্ছে যেটুকু কথা হয়েছে, এতদিন আমরা উদ্বাস্তুরা মতুয়ারা যে দাবি করছিলাম, এবার হয়তো বলছি আমি, এখন অবধি আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। সিপিএমও একই দাবি তুলবেন আনুষ্ঠানিকভাবে তাদের পার্টির পক্ষ থেকে। তাদের এমপিরা আমি যে বললাম, প্রশান্ত চ্যাটার্জি, বাসুদেব আচারিয়া, বৃন্দা কারাত, তারপরে শ্যামল চক্রবর্তী, খগেন দাস ত্রিপুরার, এরা বিচ্ছিন্নভাবে এই দাবি করেছেন। আমরা এবার আশা করছি পার্টিগতভাবে আনুষ্ঠানিকভাবে তারা সিদ্ধান্ত নিয়ে এই ঘোষণা করবেন। কংগ্রেসেরও পিএল পুনিয়া একজন আইএস অফিসার ছিলেন, তার সাথে আমরা দেখা করেছিলাম, কথা বলেছিলাম, তিনিও দাবি তুলেছিলেন। তারপরে উত্তরাখণ্ডের একজন এমপি, তিনি আমাদের যন্ত্রমন্ত্রের অনশন ভাঙিয়েছিলেন, তিনিও এ দাবি করেছেন। অনেকেই এই দাবি করেছেন আলাদা আলাদা করে নিজের মতো জায়গা থেকে। হয়তো এবার কংগ্রেসও এই দাবি আনুষ্ঠানিকভাবে মতুয়া এবং উদ্বাস্তুদের গলায় গলা মিলিয়ে যে একটা কাট অফ ডেট করুন, হোক সেই 2014 সালের 31শে ডিসেম্বর। বিজেপির করা কাট অফ ডেটটাই আমরা মানতে রাজি আছি, কিন্তু সেই কাট অফ ডেটটা হতে হবে নাগরিকত্বের ভিত্তিবর্ষ, যে তার আগে ভারতবর্ষে যারা বসবাস করেন একটা কাগজ দেখাতে পারলে, সেই কাগজটা হতে পারে সুপ্রিম কোর্ট আসামের ক্ষেত্রে যে 14টা ডকুমেন্ট নির্দিষ্ট করে দিয়েছে, সেই 14টা ডকুমেন্ট বা তার সাথে আর 2-1টা যুক্ত হতে পারে। সেই 14টা বা 20টা ডকুমেন্টের যে কোনো একটা সে দেখাতে পারলে যে 14 সালের আগে থাকতে পশ্চিমবঙ্গে বা ভারতের কোনো স্টেটে বসবাস করছেন, তাহলে তাকে নাগরিক বলে ঘোষণা করে একটা আইন তৈরি হোক। এবং এইটা তৃণমূল তাদের কাছে দাবি,
কংগ্রেসের কাছে আমাদের দাবি, সিপিএমের কাছে আমাদের দাবি, আপনারা মতুয়া এবং উদ্বাস্তুদের সাথে ঠিক এই একটা কাট অফ ডেট 2014 এই কাট অফ ডেট করে একটা আইন তৈরি করবার দাবিতে সরব হন। আর আমি এই মানিকবাবু, তারপরে এই যে আশিসবাবু, এই যে যারা আমাদের শরদিন্দুবাবু, এইসব না বুঝে নানান রকমের এটা ওটা না বলে এইভাবে একটা কনস্ট্রাকটিভ ভাবনা চিন্তা, এবং আমরা অনেক ভেবে চিন্তে এই দাবি করেছি। আসুন সবাই মিলে এই দাবিতে সরব হই এবং এই দাবি মীমাংসা করবার জন্যে যা কিছু করা দরকার আমরা একসঙ্গে করি। এই দাবি জানিয়ে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমার এই ছোট্ট কথা আমি শেষ করছি। নমস্কার।